এক সময় ছিল যখন ধান কাটা, ধান মাড়াই ইত্যাদিতে কৃষি শ্রমিকের অভাব ছিল না। কিন্তু বর্তমান সময়ে কৃষি শ্রমিকের অভাব প্রকট। ফলে কৃষি পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে বহুগুণ। একথা আমরা সবাই স্বীকার করব যে আমাদের দেশ একটি জনবহুল সম্ভাবনাময় কৃষি প্রধান দেশ হলেও উন্নত বিশ্বের তুলনায় আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আমরা এখনো অনেকটা পিছিয়ে। একথা ঠিক, ক্রমবর্ধমান শিল্পায়নের ফলে আমাদের দেশে একদিকে যেমন কৃষি জমি কমে যাচ্ছে, অন্যদিকে কৃষি শ্রমিক অন্য পেশায় নিয়োজিত হওয়ার কারণে আমাদের ধান রোপণ, ধান কাটা, ধান মাড়াই, গম কাটা তথা কৃষি শ্রমিকের অভাব বেড়েই চলছে। ফলে প্রতি বছরই ধান ও গম কাটার সময় মাঠে পরিপক্ক ধান ও গম অধিক সময় ধরে দেখা যায়। এই সময় যদি বা শ্রমিক পাওয়া যায়, সেক্ষেত্রে কৃষক ভাইকে ধান ও গম কাটতে অতিরিক্ত টাকা গুনতে হয়। কি নাম আপনার? আব্দুল মোতালেব। আব্দুল মোতালেব। গম ক্ষেত করছিলেন তো? কত করছিলেন? আমি করছি 1 বিঘে 52 শতাংশ। 52 শতাংশ কাটা হয়ে গেছে নাকি? না, নেই, কাটা শুরু করছেন? কেবল অল্প একটু কাটছি। গম কাটেন কিভাবে আপনারা? কাছে দিয়া নিজেরাই কাটেন? তো কি কিষান টিষান পাওয়া যায়? যায়, কম। কেমন রোজ কেমন কিষানের? 300 টাকা দিতে হবে প্রতিদিন? প্রতিদিন। ঠিক মতো পাওয়া যায় নাকি মাঝে পাওয়া যায় না? খুব মাঝে মাঝে পাওয়া যায় না, একদম কাজে ব্যস্ত থাকে। কাজে ব্যস্ত থাকে এখন তো মানে বিভিন্ন ধরনের কাজ, মানে এখন লেবারই পাওয়া যায় না। আগে লেবার পাওয়া যেত, অনেক অনেক পাওয়া যেত, অনেক পাওয়া যায়। আগে শুনতাম যে গ্রামে গ্রামে ঘুরতো গম কাটার জন্য, এখন বেশি মানুষ পাওয়া যায় না। এখন এই ফার্নিচারে কাজ করে, রং মিস্ত্রি, এই যে মানে যারা আগে গম কাটে তারা অন্য কাজ করে, এখন মানে বেশি পয়সা পাই। টেম্পো কিনছে, এই যে ভ্যান চালায়, এরকম বিভিন্ন অনেক। তাতে খরচ আপনি বেশি পড়তেছেন এখন? এখন অনেক বেশি, অনেক বেশি। সার দিয়ে পানি দিয়ে 1000 টাকার কম বই চাষ দেওয়া। আবার কাটার মতো খরচ, কাটার মতো খরচ অনেক কিষান লাগে। এতে কৃষক ভাইদের উৎপাদন খরচ যেমনটি বাড়ছে, পাশাপাশি সার্বিক খাদ্য নিরাপত্তায় এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। কৃষি শ্রমিকের এই সংকুল অবস্থার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে কৃষিতে যান্ত্রিকতা ব্যাপক সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এরই মধ্যে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ইত্যাদি যন্ত্রপাতি উদ্ভাবন করেছে, যা দেশে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সরকারের পাশাপাশি দেশে বেসরকারিভাবে যান্ত্রিক কৃষির সম্পৃক্ততা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এসিআই মোটরস এর মধ্যে উল্লেখযোগ্য। উন্নত যান্ত্রিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে, কৃষি শ্রমিকের অভাব দূরীকরণ এবং ফসলের উৎপাদন খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সংস্থাটি। টাঙ্গুয়া হাওর বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় অবস্থিত। এই হাওরের দৈর্ঘ্য 11 কিলোমিটার, প্রস্থ 7 কিলোমিটার এবং আয়তন ৯৭২৭ হেক্টর। মিষ্টি পানি জলাভূমি এই টাঙ্গুয়ার হাওর জীববৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। এটি মা মাছের একটি উপযোগী প্রজনন ক্ষেত্র। এই হাওরে দেশি ও পরিযায়ী মিলিয়ে বছরে প্রায় 219 প্রজাতির 1,20,000 পাখি দেখা যায়। টাঙ্গুয়ার হাওরে 141 প্রজাতির মাছ রয়েছে, যার মধ্যে বিলুপ্ত প্রায় মাছ প্রজাতির সংখ্যা 6টি, উদ্ভিদ প্রজাতি 200টি এবং প্রাণী প্রজাতির সংখ্যা 19টি। টাঙ্গুয়ার হাওর জলাভূমি প্রতিবেশ ব্যবস্থার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরকে নিয়ে পরিচালিত এক গবেষণায় হাওরের সম্পদ হ্রাস পাওয়ার তথ্য প্রকাশ পায় এবং এর অন্যতম কারণ হিসেবে লিজ প্রথাকে চিহ্নিত করা হয়। অপরদিকে 2000 সালে টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট এবং পৃথিবীর 1031তম রামসার সাইটের মর্যাদা প্রাপ্তিতে বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি অর্জন করে। এই প্রেক্ষাপটে টাঙ্গুয়ার হাওর লিজ প্রথা বাতিল করা হয়। রামসার নীতিমালার আলোকে আন্তর্জাতিক সংস্থা IUCN এর সহযোগিতায় এবং সুইস উন্নয়ন সংস্থা SBCর অর্থায়নে পরিবেশ ও বন মন্ত্রণালয় টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করে। প্রকল্পের আওতায় ইতোমধ্যেই টাঙ্গুয়ার হাওরে 2টি পাখির অভয়ারণ্য এবং 5টি মাছের অভয়াশ্রম তৈরি করা হয়েছে। সেই সঙ্গে টাঙ্গুয়ার তীরবর্তী 76টি গ্রামে 4806টি পরিবারকে সম্পৃক্ত করে সহ ব্যবস্থাপনা সংগঠন তৈরি করা হয়েছে। কৃষির জন্য আমি তারা কিছু আমার লোন দিছে, তখন এই ঋণ আনি আমি গত বছর করছি, ফসল করছি। এই ফসল করাতে আমার বালাই লাভবান হয়েছি। আর আমি এটাতে চললে ফিরে যেতাম পারছি। একটা ফাড়া কল দিছি আমি, আর কিছু টাকা আছে এই টাকা দিয়ে আমি এটা করছি, করিয়া আমি এটা বিক্রি করে শেষ, আবার নতুন করে আরেকটা করছি। এটা করাতে আমি লাভবান হয়েছি। আমি প্রায় 20-30 হাজার টাকার মতো বিক্রি করছি এই গ্যাসের সিজনে। এই সিজনে মনে হয় যে আরও যেটা করছি আমি যে ফসলটা, এই ফসলটাতে মনে হয় যে আমি 40-50 হাজার টাকা বিক্রি করতে পারবাম। আর আমার বাচ্চা কাচ্চাও কিছু লেখাপড়া করাইতেছি। আমিও 7-8 জন ফুসলি আমি এটাতে চলে যেতে পারছি। আগে আমার প্রচুর কষ্ট করতে হয়েছে, মানুষের কামলা কাটতে হয়েছে, এখন আর কামলা কাটানো লাগে না, এখন আমি এটা দিয়ে চলতাম পারি। এই সমস্ত সহায়ক ব্যবস্থাপনা গ্রহণের ফলে হাওর পরিবেশ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে। উল্লেখ্য 2007 সালে শুরু করা এই সফল প্রকল্পটির মেয়াদ আগামী বছরের জুন মাসে শেষ হতে যাচ্ছে। তবে সহব্যবস্থাপনা পদ্ধতিকে অধিকতর টেকসই করার জন্য আরও সময়ের প্রয়োজন। এই লক্ষ্যে উন্নয়ন সহযোগী সংস্থা এবং দেশের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগ শুরু করা হয়েছে। পাশাপাশি টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের জন্য খসড়া আইন ও বিধি প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। এই আইন প্রণয়নের মাধ্যমে টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠিত হলে দেশের জলাভূমি সুরক্ষা এবং টেকসই ব্যবস্থাপনায় বর্তমান সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেশে ও বিদেশে সমাদৃত হবে। শসা এবং ক্ষীরা কিউকারবেটেসি পরিবারভুক্ত একটি বর্ষজীবী লতানো উদ্ভিদ। একসময়ে শসা আমাদের পারিবারিক ফসল হিসেবে পরিচিত থাকলেও সাম্প্রতিক সময়ে শসা বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে এখন সারা বছরই শসা উৎপাদিত হয়। শসা একটি স্বল্পকালীন বা শর্ট ডিউরেশন সবজি, যা বীজ বপনের 45 থেকে 60 দিনের মধ্যে ফসল তোলা যায়। অন্যান্য সবজির মতো শসার মধ্যেও নানা রকম পোকা ও রোগবালাইয়ের আক্রমণ হয়। ফ্রুট ফ্লাই হল শসার প্রধান ক্ষতিকারক পোকা। শসার জমিতে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণে শসার ফুল ও ফল নষ্ট হয়ে যায়। ফ্রুট ফ্লাই ছাড়াও শসা গাছে পাউডারি মিলডিউ রোগের আক্রমণ হয়। এই রোগের আক্রমণে পাতা হলুদ থেকে বাদামি রং ধারণ করে এবং শেষে পাতা নিস্তেজ হয়ে গাছ মারা যায়। কৃষি প্রধান আমাদের দেশে মোট আবাদি জমির পরিমাণ প্রায় 90,98,000 হেক্টর।
যেখানে প্রতি বছর প্রায় ৮৬ লক্ষ হেক্টর জুড়ে ধান, পাট সহ নানা ধরনের ফসলের আবাদ করা হয়। এর মধ্যে সেচযোগ্য জমির পরিমাণ হচ্ছে প্রায় ৬১ লক্ষ হেক্টর। আর বিদ্যুৎ সংযোগ, ডিজেল পাম্প, অনুন্নত সেচ ব্যবস্থা ইত্যাদি নানা কারণে প্রতি বছর প্রায় ৮ লক্ষ হেক্টর জমি অনাবাদি থাকতে দেখা যায়। বিএডিসি প্রদত্ত এক ইরিগেশন সার্ভে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেশে সেচ কাজে ব্যবহৃত ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল, ললিপ পাম্প ইত্যাদি মিলিয়ে পাম্পের সংখ্যা হচ্ছে ১৭,৯,৬৪৭টি। এর মধ্যে ৮৬ পাম্প ডিজেল চালিত এবং শতকরা ১৪ বিদ্যুৎ চালিত পাম্প। এই ১৪ পাম্পের জন্য বিদ্যুৎ খরচ হয় ১,২০০ মেগাওয়াট এবং এই ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ শক্তি ব্যয় করে ৩.৫ লক্ষ হেক্টর জমি আবাদ করা যায়। পাশাপাশি ডিজেল চালিত পাম্পের জন্য সরকারকে প্রতি বছর প্রায় ৩,২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়। এরই প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে দেশের সরকারি ও বেসরকারি উদ্যোগে সেচ কাজে সৌর বিদ্যুৎ চালিত পাম্প সম্প্রসারণে নানা রকম কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সরকারি উদ্যোগে অবকাঠামো উন্নয়ন সংস্থা বা ইটকল সারা দেশে রুরাল রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের আওতায় গাজীপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, বরগুনা, টাঙ্গাইল, রংপুর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ময়মনসিংহ ইত্যাদি জেলায় সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের এই কর্মসূচির পাশাপাশি দেশে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান কৃষিতে সৌরশক্তি ব্যবহারে সৌর বিদ্যুৎ পাম্প স্থাপন করেছে। নন্দীগ্রামের মুরাদপুর হচ্ছে আধুনিক অবকাঠামোবিহীন একটি সনাতনী গ্রাম। বিদ্যুতের আলো আজ অবধি দেখেনি মুরাদপুরের মানুষ। এই অবস্থায় মুরাদপুরে সৌর বিদ্যুৎ যেন কৃষক ভাইদের নতুন করে প্রাণ সঞ্চার করেছে। আচ্ছা, এই যে বোরো ধান, আপনারা তো এখানে তো কারেন্ট নাই, তো বোরো ধান করেন কিভাবে আপনারা? বড় ধান করতেছিলাম আমরা সালাম সিং দিয়ে, ডিজেল দিয়ে। তো ডিজেল কেমন খরচ যায় বিঘা প্রতিতে? বিঘা প্রতি খরচ যাচ্ছে 2200-2500 টাকা, একবার রূপাতে শুরু করে একবারে কাটা পর্যন্ত। না খালি তেল। তেলের জন্য কয়বার তেল দিতে হয়? এটা ছেড়ে দিতে হয় 7 দিন 8 দিন পর। 7-8 দিন পর দিতে হয়। তেলের বেশি লাগছে 2000 টাকা, এবার আসে সোলারে 1200 টাকা লাগছে, 1200 টাকা লাগছে এই 1 বিঘা জমিতে। তাতে আমাকে পার বিঘা 1000 টাকা পাচ্ছি। দিনে 5 লক্ষ লিটার পানি উত্তোলন ক্ষমতা সম্পন্ন এই সৌরশক্তি চালিত পাম্প দিয়ে চলতি বোরো মৌসুমে মুরাদপুরে প্রায় 80 বিঘা জমিতে সেচ দেওয়া হয়েছে। এতে ধান উৎপাদনে বিঘা প্রতি সেচ খরচ দাঁড়িয়েছে 1200 টাকা। অথচ ডিজেল চালিত পাম্প দিয়ে এই খরচ হতো প্রতি বিঘায় গড়ে 2200 টাকা। কারিগরি দিক থেকে সেচ কাজে 2 ধরনের সোলার সিস্টেম প্ল্যান্ট তৈরি করা হয়। একটি হচ্ছে স্থায়ী সোলার প্যানেল কাঠামো সিস্টেম, অপরটি হচ্ছে অটো ট্র্যাকিং সিস্টেম। সোলার প্যানেলের স্থায়ী কাঠামোতে প্রতিটি সোলার প্যানেলকে সমান্তরালভাবে নির্দিষ্ট দিক করে সংযুক্ত করা হয়। দিক নির্ভর ট্র্যাকিং সিস্টেমে একাধিক সোলার প্যানেল কাঠামোতে অটো ট্র্যাকার সংযুক্ত করা হয়। ফলে পুরো প্যানেলটি স্বয়ংক্রিয়ভাবে সূর্যরশ্মির উপর নির্ভর করে দিক পরিবর্তন করতে থাকে। এতে স্থায়ী প্যানেলের চেয়ে শতকরা 40% বেশি সৌরশক্তি পাওয়া যায়, যা অধিক পানি উৎপাদনকে নিশ্চিত করে। ওদিকে বগুড়া নন্দীগ্রামে পাশাপাশি প্রতিষ্ঠান বিএডিসি মধুপুর বীজ উৎপাদন খামারে স্থাপন করেছে আরেকটি সৌরশক্তি চালিত পাম্প। দর্শক মণ্ডলী, বিএডিসি মধুপুর খামারে সৌর বিদ্যুৎ পাম্পের কার্যকারিতা আমরা দেখব একটু পরে। তার আগে চলুন অংশ নেই মুরাদপুরের কৃষক ভাইদের সঙ্গে কৃষি বৈঠকে। আপনার ডিজেলে 2200 টাকা আর আপনার পাম্পে 1200 টাকা। এই স্মরণীয় একটা ঘটনা এলাকার ভেতরে, কারণ আমাদের 50% পানি লস হচ্ছে, যেহেতু আমাদের ওই যে পাইপ হচ্ছে না, যেটা পাইপ আমরা বলি, হ্যাঁ, ওয়াটার নেটওয়ার্ক, তো সেটা আমরা এই যে ধান উঠলেই এটা করলে তাহলে আরো। আরেকটা বিষয় আমরা শেয়ার করি, আপনারা এখানে 1200 টাকা দিচ্ছেন বিঘা না সবাই, আপনার কি মনে করেন বেশি না কম, কি মনে করেন? আমাদের সাশ্রয়ী মনে হয় সাশ্রয়ী অন্য তুলনায়, মানে ডিজেল চালিত পাম্পের তুলনায় বা
এমনকি যে কোরিয়ানের তুলনায় আমরা মনে হয় একটু এই যে সৃষ্টিকর্তা যে আলো দিয়েছে, এই আলোটার একটা সুষ্ঠু ব্যবহার যদিও করা যায়, যেহেতু আপনারা নিচের পানি ব্যবহার করছেন, এই পানি ব্যবহার করেই তো উৎপাদন বাড়ছে, সেক্ষেত্রে আলোটি যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে তো আমাদের সাশ্রয় হচ্ছে। বিএডিসির একটি অন্যতম বীজ উৎপাদন খামার হচ্ছে মধুপুর বীজ উৎপাদন খামার। বগুড়ার নন্দীগ্রাম সোলার পাম্পের সাফল্যের ধারাবাহিকতায় মধুপুরে বিএডিসি খামারে স্থাপন করা হয়েছে আরেকটি অটো ট্র্যাকিং সৌর বিদ্যুৎ চালিত পাম্প। ইতোমধ্যেই খামারে সৌরশক্তি চালিত পাম্পের সাহায্যে পানি উত্তোলন ক্ষমতা যাচাই করা হয়েছে। ফলাফল খুবই চমৎকার। বিএডিসি এটার ব্যাপারে অনেক উদ্যোগ গ্রহণ করতেছে। এটা বিশেষ করে এই অর্গানাইজেশনগুলো যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে দেখা যাবে যে অতি অল্প সময়ের মধ্যে আমাদের কৃষকরা এই সৌর বিদ্যুৎ চালিত পাম্পের সুযোগ সুবিধাটা পাচ্ছে এবং তারা কম খরচে তাদের ফসল উৎপাদন করতে পারতেছে। যদি কৃষকরা সরাসরি এটা বসাতে চায়, কিনতে চায়, তাহলে কি আপনারা টেকনিক্যাল সাপোর্ট দেবেন? হ্যাঁ, কৃষকরা যদি সরাসরি বসাতে চায় সেই ক্ষেত্রেও কোনো অসুবিধা নাই। আমাদের কথা হলো যে আমরা যে কোনো কৃষক যেভাবেই হোক তার যদি প্রয়োজন হয় সে একটা পাম্প বসাবে, আমরা তাদেরকে সহযোগিতা করব। এ কথা ঠিক, দেশের অধিকাংশ জেলায় এখনো বিদ্যুৎ পৌঁছেনি। এইসব অঞ্চলে কৃষি ফসল উৎপাদনে কৃষক ভাইদের ডিজেলের উপর নির্ভর করতে হয়, যা ফসল উৎপাদন খরচকে বহুগুণে বাড়িয়ে দেয়। আপনার তো মেশিন আছে না? হ্যাঁ আছে কি মেশিন। দিয়ে চলে? কি দিয়ে? এই তেল দিয়ে। তেল দিয়ে? হ্যাঁ। তো তেলে কেমন খরচ যায়? তেলের খরচা একটু বেশি হয়। তাই আমরা মনে করি দেশের জলবায়ু পরিবর্তনে কৃষিকাজে সৌরশক্তি ব্যবহার যেমন খাদ্য নিরাপত্তা নতুন মাত্রা যুক্ত করবে, পাশাপাশি দেশে ডিজেল খাতে ভর্তুকি বহুলাংশে কমে আসবে। সুতরাং দেশের সরকারি ও বেসরকারিভাবে কৃষিকাজে সৌরশক্তির ব্যবহার আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হোক, এটাই আমাদের প্রত্যাশা।